العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই পূর্ববর্তী পর্যায়ে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম এবং আমাদের ঢাকা থেকে আগত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে আমার প্রাণপ্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কোনো লড়াচড়া নাই, সালামের জবাবও নাই, এর যেগুলো চলে বুঝে যায় কোনো চেতনা নাই। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, যারা রক্ত দিল, জুলাই আন্দোলন করলো, শহীদ হলো, আহত হলো, আজকে সেই জুলাই আন্দোলনকে, জুলাইয়ের বিপ্লবকে অস্বীকার করে কেউ কেউ চাচ্ছে একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই জুলাইয়ের সনদকে যদি আইনগত ভিত্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওদের আশা পূর্ণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তারা অনেক ধোঁকা দিয়েছেন, আর ধোঁকা দিতে পারবেন না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত চিন্তা করে তার পথ বাইর করেছে, সেটা হলো পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতি হলে কোন কুচক্রী মহল আসলে একচেটিয়া আসল লাভ করে পার্লামেন্টে যেতে পারবেন না। সুতরাং এটা একটা বিজ্ঞানসম্মত বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত পদ্ধতি। সুতরাং এই পদ্ধতিকে বাস্তবায়িত করতেই হবে। আর শুধু এখানে জামাত নয়, সারা বাংলাদেশের জনগণ দুই একটি দল ছাড়া আজকে পেয়ার পদ্ধতি এবং জুলাই স্তরকে সংবিধানের অংশ বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। এটা থেকে আর পিছ পাওয়ার কোন সুযোগ নাই। আজকে থেকে লড়াই শুরু হয়েছে, তাকে আদায় না পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াইতে সিলেটবাসী আজকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে ঐক্যতা পোষণ আমরা করলাম। যখন যে ডাক দেওয়া হবে সেই ডাকে আপনারা ময়দানে আসতে প্রস্তুত আছেন? আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় মহান বুঝতে পেরেছেন। সকল আন্দোলনে সিলেটবাসী সাথে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের, এই নতুন বাংলাদেশের স্বীকৃতির নামই হল জুলাই সনদ। বাংলাদেশের মানুষ এই দেশে নতুন বাংলাদেশের সংস্কার চায়। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের জুলাই সনদের স্বীকৃতি চায়। বাংলাদেশ জামাত ইসলামী বাস্তব দাবিকে সামনে নিয়ে আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছে, দাবি আদায় করবে। সেই সাথে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমার আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি মাওলানা মুক্তার আহমদের নেতৃত্বে দক্ষিণ এই রেজিস্ট্রান মাসে উপস্থিত হচ্ছে। আজকে আমাদের সমাবেশের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন। আমার এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রান্তীয় কাউন্সিলর
মজলুমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এ মাহমুদুর রহমান আজাদ বক্তব্য নিয়ে আসছেন সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। কথা কম বলবে। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত 3 দিনের কর্মসূচির প্রথম দিবসের দ্বিতীয় দিবসের আয়োজিত এই বিক্ষোভ মিছিল সমাবেশের জনাব সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির জননেতা ফখরুল ইসলাম, আজকের এই সমাবেশে বিশেষ অতিথি সিলেট জেলা আমির এবং সিলেট সদরে আসনের কত নম্বর 1 নম্বর আসন, ঐতিহ্যবাহী 1 নম্বর এই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ আলেমদ্দিন মৌলানা হাবিবুর রহমান, মঞ্চভূষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ 24 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট শাসন মুক্ত হয়েছিল। দীর্ঘ 15 বছরের অধিক কাল এই দেশ অন্ধকারে ছিল। জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, লুটপাট, দখলদারিত্ব, সীমাহীন দুর্নীতি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নির্বাচন নামে তামাশা করে তৎকালীন ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনা জাতির উপর চেপে বসেছিল, যে কারণে এদেশের মানুষ রাস্তায় নেমেছিল। এর কারণ দেশবাসী জানেন, আপনারা জানেন। রাস্তায় স্লোগান দিয়েছিল আমাদের তরুণরা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, জীবনের নিরাপত্তা চাই, মানবিক মর্যাদা চাই। সেই স্লোগান, সেই বক্তব্য শিক্ষাঙ্গন থেকে শুরু হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন। স্কুলের ছাত্র, নটরডেম এবং বেখারান্দিসা সহ সেখানকার ছাত্রী সকলে রাস্তায় নেমে এসেছিল। বক্তব্য ছিল এটি, আমরা যদি
পড়ালেখা করে চাকরি না পায়, বিভিন্ন কোটার মাধ্যমে দলীয় লোকদের কাছে যদি মেধাহীন পরীক্ষাবান মেধা প্রতিযোগিতায় নয়, রাজনৈতিক এবং দলীয় বিবেচনায় যদি চাকরি পায়, তাহলে আমাদের এই পড়ালেখার ভবিষ্যৎ কি? তাই তারা মনে করেছে বেকারত্বের গ্লানি নিয়ে লোকেদেরকে বেছে থেকে লাভ নেই, রাজপথে আমরা দাবি আদায় করব, জীবনের বিনিময়ের অধিকার আদায় করব। সেদিন ছাত্র সমাজ রাজপথে নামে নাই, সেদিন ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণীর মানুষ রাজপথে নেমেছে। আবার বৃদ্ধ বনিতা, শিশু কিশোর, জন্মভর ধর্মমত নির্বিশেষে রাস্তায় নেমে পড়েছিল। এই সিলেট তার বাস্তব সাক্ষী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে তরুণ জীবন দিয়েছিল তার নাম কি আপনারা জানেন? কি নাম? রুদ্র সেন। তিনি কোন ধর্মে বিশ্বাসী? হিন্দু ধর্মে বিশ্বাসী। আর এখানে যে আবু তোরাম নামে একজন জীবন দিয়েছে, তিনি কোন পেশার লোক? একজন সাংবাদিকতার পেশার লোক, গণমাধ্যমের লোক। আবু সাহেব বুক পেতে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রংপুরে, জানেন তো আপনারা? মধ্য জীবন দিয়েছিল উত্তরায়। গোটা বাংলাদেশে অসংখ্য জীবন দিয়েছে ছাত্র, শ্রমিক, হিন্দু, মুসলিম এবং ডজন ডজন নারী, শিশু জীবন দিয়েছে। কারণ ছিল আমাদের মা বোনেরা ঘরে থাকতে পারে নাই, 14 মাসের বাচ্চা কোলে নিয়েও রাস্তায় নেমে এসেছিল। তাকে যখন জিজ্ঞাসা করেছিল মিডিয়া কর্মীদের পক্ষ থেকে, আপনি কেন রাস্তায় এসেছেন, তার পাশের একজন জবাব দিল, আমাদের সন্তানরা জীবন দিচ্ছে, এই জন্য আমার সন্তান আমাকে ঘরে নিয়ে এসেছে, রাস্তায় নেমেছে। আজনটা শেষ হোক। ওটাইতে বড় সুন্দর জায়গা, কার স্ট্যান্ড এটা, ওটা এটা দরকার, ওটাকে দুইটা বয়ে দিলে ভাই ভাই, আপনি ওটা এটা দুইটা বয়ে দিলে আমার ওই ক্লিপটা তুলে ওর ওটা লাগাই তারও লাগাই দিল, তারও লাগাই দিল। টিস্যুটা লাগাই দিলে সব আপনার ওদিকে যায় না, বড় করে মিডিয়া পার্সন ভালো আছে।
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই আন্দোলনের দৃশ্যের কথা বলছিলাম। যে বোন 14 বছরের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি এই শিশু, দুধের শিশু নিয়ে কেন এসেছেন রাস্তায়, তিনি বললেন আমার তো বড় সন্তান নেই, যেটা আছে তাকে নিয়ে আমি রাজপথে এসেছি, কারণ আমাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, আমি এই সন্তান নিয়ে আর বেঁচে থেকে লাভ নেই। এইভাবে মানুষ রাস্তায় নেমেছিল কেন? সম্মান মর্যাদা নিয়ে মানুষ বেঁচে থাকতে চেয়েছে, ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকতে চেয়েছে, অধিকার নিয়ে জীবন যাপন করতে চেয়েছে। একটি স্বাধীন বাংলাদেশের মানুষ যখন এভাবে বন্দী হয়ে গেছিল, তখন সর্বশক্তি দিয়ে তারা আন্দোলনের মাধ্যমে দানবীয় শক্তিকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়েছিল। সেদিন আমরা আশা করেছিলাম 5 তারিখ স্বৈরাচারের পতন হয়েছে, 8 তারিখ একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দায়িত্ব নেওয়ার পর জাতির সাথে কমিটমেন্ট করেছিল। তারা বলেছিল এই সরকারের কাজ হল 3টি। নাম্বার 1, আমরা মৌলিক সংস্কার করব। বিগত সরকার রাষ্ট্র কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে, সেই জায়গা থেকে আমরা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি নতুন পথ দেখাবো, বাংলাদেশ নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সামনে এগিয়ে যাবে। ওনারা বলেছিলেন এই আন্দোলনের সংগ্রামে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার করব, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিয়েছে, সেই দুর্নীতিবাজদের আমরা বিচার করব। সেদিন কমিটমেন্ট করেছিল সরকার, জাতির সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, বাংলাদেশে আমরা ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেব, মানব বৈষম্যকর পরিবেশে ভোটদান করতে পারবে। ঈদের আনন্দ যেমন মানুষ বৈষম্যকর হয়ে ওঠে, এই বছর আগামী নির্বাচন যে আগামী ফেব্রুয়ারি, সেই নির্বাচনও মানব উৎসব করবে, এটাই ছিল এই সরকারের ঘোষণা। এ লক্ষ্যে সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয়, বিচার কার্যক্রম হাতে নিয়েছে, নির্বাচনের একটি টাইমলাইন ঘোষণা করেছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারি, আপনারা উদ্যোগ নিয়েছেন। কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল, জুলাই স্প্রিটের ভিত্তিতে, জুলাই চেতনার ভিত্তিতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে আমরা আর পিছনে ফিরে দিতে চাই না, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য, ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঢাকঢোল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? আর এই ক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমন করার কথা ছিল, সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার শুরু করেছেন, প্রথমে 11টি কমিশন, পরে 6টি নিয়ে ঐক্যমত কমিশন করেছেন। দীর্ঘ 3 মাস ধরে আজকে সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে। দিন শেষে
রাজনীতি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে 5ই আগস্ট 25 সালের বর্ষপূর্তি উপলক্ষে। সেই ঘোষণাপত্রে এই সরকার জুলাই স্প্রেড ধারণ করার পরিবর্তে বিশেষ জাতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। যেগুলো সেই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। শাপলা চত্বরে গণহত্যার উল্লেখ নেই, পিলখানায় সেনা হত্যার কথা উল্লেখ নেই, শেখ হাসিনার আমলে গুম খুন জুডিশিয়াল কিলিংয়ের কথা উল্লেখ নেই। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণাপত্র সংশোধনের দাবি করেছি। সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই। আমরা ঐক্যমত্য কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি। অনেকে রাজপথে মহড়া দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পর মাস রাজপথ বন্ধ করে রেখেছে। আমরা সরকারকে সহযোগিতা দিয়েছি। সরকার তার দায়িত্ব পালন করে সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, জামায়াত ইসলামের পাশে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য হল সত্য, যেই সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনদ করবে ঐক্যমতের ভিত্তিতে, 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে। কিছু কিছু বিষয়ে ডিসেন্টে গেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে একটি দল। আগে সরকারকে বলেছে আপনারা কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে দুলিশাত করবেন, না দেওয়া জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন। কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি। সরকার একদিকে যখন ঝুঁকে পড়ে, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে, কোন পদক্ষেপ যখন দৃশ্যমান না হয়, তাহলে সেই জায়গায় জনগণের কাছে আশা করা আর কোনো বিকল্প থাকে না। আমরা এই জন্যই বলেছি সংস্কার আমাদের দলীয় এজেন্ডা নয়। সংস্কার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সংস্কার না করা হচ্ছে জুলাই স্প্রেডকে প্রত্যাখ্যান করার সামিল। এই জন্য সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে, আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন কি হবে? রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত 84 বিষয়ে একটি সনদ হবে। সেই সনদ হবে কাগজি সনদ। সেই সনদ যদি আইনি ভিত্তি না পায়, বাস্তবায়ন না হয়, তার ভিত্তি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটি হবে ফ্যাসিবাদের আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন। এই জন্য যে আমরা জুলাইয়ের বিপ্লব করেছিলাম, এটা জুলাই আকাঙ্ক্ষার, জুলাই চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন কোন নির্বাচন হয়। কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি। হ্যাঁ, শেষ হয়নি। আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের 2বার মেয়াদ শেষ হয়েছে, 2বার এক্সটেনশন হয়েছে। কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নের জন্যই
সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা জনগণের কাছে গেছি, আন্দোলনের কর্মসূচি করেছি। এটা সংস্কারের বাধা নয়, এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্যই কর্মসূচি আমরা পেয়েছি। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায়, তাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। পিআর পদ্ধতির কথা আপনারা শুনেছেন। পিআর পদ্ধতি ওনারা মানেন না, সংস্কারও মানেন না, আইনি ভিত্তি ওনারা চান না। তাহলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন? সেই শেখ হাসিনা মার্কা নির্বাচন? দিনের ভোট আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 সালে 153 জন সরকার গঠনের আগে নির্বাচিত। 24 সালের দামি আমি তুমি দামি সে নির্বাচন জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চায়, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশে কাজ হয়েছে। বাংলাদেশের জনগণ জুলাই চেতনা ধারণ করে আগামী দিনের নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। দিনের মোড়ে রাতে খোলা কেন্দ্র দখল করা, দলের ভোট ছিনতাই করে, মাস্তানি করে, কালো টাকার প্রভাব করিয়ে জনগণভাবে নির্বাচন করবেন। বাংলাদেশের হাজার কোটি মানুষ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর দীর্ঘায়িত করতে চায় না। নির্বাচন যদি চান তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দেন, সেই সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করেন। পুরনো পদ্ধতি যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন, এটা বাতিল করে দেন। এটা ব্যর্থ হয়েছে গত 54 বছর। বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশেও সেই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, সরকার দুর্নীতিমুক্ত হবে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। সব মানুষগুলো পার্লামেন্টে আসবে, চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, পার্লামেন্ট সদস্যগণ আইন প্রণয়ন করবে, আর স্থানীয় সরকার ডেভেলপমেন্টে ওয়ার্ক করবে। এটাই যদি হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আসুন, আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই, আপনারা কি জুলাই সনদের বাস্তবায়ন চান? পিআর পদ্ধতি চান? সুষ্ঠু নির্বাচন চান? দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশকে বিচ্ছেদ দরবারে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান? বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান? সমৃদ্ধির বাংলাদেশ চান? তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। আলোচনার টেবিলে সমাধান হোক, এটা যেমন আমরা চাই। যদি সেখানে সমাধান না হয়, রাজপথে জনগণের সমাধান করে ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি, সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান। গণভোট মানে কি? জনগণের ভোট। আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা কমিশন করে সরকারি আয়োজনে পারি নাই, জনগণই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধ হই, রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি, সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াত